অ্যাসপিরেন্ট আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্ট 3 নিয়ে চলে এসেছি। ঠিক আছে, যারা পার্ট 2টা দেখোনি এবং পার্ট 1টা দেখোনি তারা পার্ট 1 এবং পার্ট 2টা দেখে নাও, তারপরে পার্ট 3টা দেখবে। ঠিক আছে, তো দেখো বেশি কথা না বাড়িয়ে আমি কিন্তু শুরু করছি। দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে আমরা পড়েছিলাম ম্যাপটা তোমাদের আমি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটা ডিস্ট্রিক্ট কিন্তু পড়িয়ে দিয়েছি অলরেডি। এবারে যেটা পড়তে হবে, দেখো আমি প্রত্যেক দিন কিন্তু যে এক্সট্রা ইনফরমেশন গুলো বলবো এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামে আসা কোশ্চেন, সুতরাং তোমরা প্রত্যেকে কিন্তু ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখবে। ক্লিয়ার? একটু একদম কিন্তু মিস করবে না। দেখো যদি মিস করে যাও তাহলে কিন্তু ওই সময় একটা দুটো কোশ্চেন হয়তো তোমাদের মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, একদম ভালোভাবে ক্লিয়ারলি দেখো। দেখো ট্রপিক অফ ক্যান্সার যদি কোশ্চেন হয় যে ট্রপিক অফ ক্যান্সার ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে, তখন কিন্তু কি হবে 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। ক্লিয়ার? কটা রাজ্যের উপর দিয়ে গেছে? 8টা। এবং সেই 8টার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল একটা পড়ছে। এবারে কোশ্চেনটা হবে কি ওয়েস্ট বেঙ্গল থেকে কোশ্চেন হবে যে এই 8টা ওয়েস্ট বেঙ্গলের কটি জেলার উপর দিয়ে এই ট্রপিক অফ ক্যান্সার গেছে, তখন কি হবে 5টা। তাহলে 5টা কোনটা কোনটা দেখে নাও। একদম পুরুলিয়া, এক মিনিট দেখো সেটা কি হচ্ছে, দেখো পুরুলিয়া থেকে শুরু হচ্ছে, একদম পুরুলিয়ার উপর দিয়ে যাচ্ছে পুরুলিয়া, তারপরে বাঁকুড়া, তারপরে পশ্চিম বর্ধমানের সামান্য কিছু গেছে, তারপরে পূর্ব বর্ধমান, তারপরে কিন্তু নদিয়ার উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সারটা গেছে। ঠিক আছে, কর্কটক্রান্তি রেখা, বোঝা গেল? এরপরে দেখো তাহলে এই কোশ্চেন এখানেই হবে যে কটি জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের, কথা বললাম 5টা। 5টা কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। ক্লিয়ার? চলো এবারে আমরা ঢুকে যাই একদম পশ্চিম বর্ধমান। দেখো পশ্চিম বর্ধমান আমি যখনই বলেছি তখনই কিন্তু একটা মাথায় আসবে যে এটা হচ্ছে আমার কি এলাকা? ইন্ডাস্ট্রিয়াল এলাকা। ঠিক আছে, শিল্প বেশি কিন্তু এই পশ্চিম বর্ধমানে আছে। পূর্ব বর্ধমানে বলেছিলাম তোমাদের আমি যে এটাকে বলা হয় পূর্ব বর্ধমানকে বেশি কৃষিকাজে উন্নত। ঠিক আছে, পূর্ব বর্ধমানকে ধানের ভান্ডার বা ধানের গোলা বলা হয়। তোমাদের এটা আমি আগের ডেটে বলেছিলাম। দেখো পশ্চিম বর্ধমানের হেডকোয়ার্টার কি আছে? হেডকোয়ার্টার হচ্ছে আসানসোল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, হেডকোয়ার্টার কি? আসানসোল, এটা একটু করে নেবে। শিল্পাঞ্চল কি কি আছে না? আসানসোল আছে, রানীগঞ্জ আছে, দুর্গাপুর আছে এবং চিত্তরঞ্জন আছে। ক্লিয়ার? এবং সব থেকে ওল্ডেস্ট কোল ব্লক, ঠিক আছে, সব থেকে ওল্ডেস্ট কয়লা খনি বা পুরনো কয়লা খনির নাম কি ভারতের মধ্যে? সেটা কি হবে? সেটা কিন্তু রানীগঞ্জ হবে। দেখো তাহলে ভারতের প্রথম ফার্স্ট এবং সবচেয়ে পুরনো কয়লা খনি কি আছে? কোল ব্লক, এটা কিন্তু রানীগঞ্জ। ক্লিয়ার? পরে কি আছে দেখো দুর্গাপুর। দুর্গাপুরকে কি বলা হয়? দুর্গাপুরকে ভারতের রাঢ় বলা হয়। এটি একটা স্টিল সিটি। ঠিক আছে, আর যদি বলা হয় স্টিল ক্যাপিটাল অফ ইন্ডিয়া তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে স্টিল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, কমেন্টে কিন্তু জানাবে। দেখো রাঢ় অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দুর্গাপুরকে অথবা কিন্তু দামোদর অঞ্চল। এখানে কিন্তু জেনে রাখবে যে মাঝে মাঝে কোশ্চেন আসে যে রাঢ় অফ ইন্ডিয়া কাকে বলা হয়, তখন কিন্তু দুর্গাপুর দেয় না। যখন দুর্গাপুর দেবে না তখন কি করবে? দামোদর অঞ্চল, আর না হলে কি করবে? দুর্গাপুর। ক্লিয়ার? তারপর দেখো দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। এবার দেখো এই যে দুর্গাপুর, এটা ইউকের সহযোগিতায় তৈরি হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু তৈরি হয়েছিল। দেখো এই যে 5 ইয়ার প্ল্যানটা তোমরা জানো যে প্ল্যানিং কমিশন যখন 1950 সালে তৈরি হয়েছিল, প্ল্যানিং কমিশন 1950 সালে তৈরি হয়, তাই তো? 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি হওয়ার পরে আমরা জানি যে 5 ইয়ার প্ল্যান শুরু হয়েছিল। 5 ইয়ার প্ল্যান যদি বলা হয় যে প্রথম 5 ইয়ার প্ল্যান কত থেকে কত সাল, সেটা কিন্তু আমি তোমাদের ইকোনমিক্সে পড়াবো, তাও কিন্তু বলে রাখছি, দেখে নাও। 1951 সাল থেকে 1900 সাল পর্যন্ত এটা কিন্তু ফার্স্ট 5 ইয়ার প্ল্যান গেছিল। এরপরে দেখো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কি না? 1956 থেকে 1961 পর্যন্ত এটা কিন্তু সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। ক্লিয়ার?
এবারে দেখো এই যে প্রথম 5 ইয়ার প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, এই 5 ইয়ার প্রথম 5 প্ল্যানটা কিন্তু হ্যারোড ডোমার মডেল, এবং কি এই প্রথম 5 ইয়ার প্ল্যান সমস্ত কিন্তু এগ্রিকালচারের উপরে ডেভেলপমেন্টের, মানে মেন উদ্দেশ্য কি ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেটা হচ্ছে এগ্রিকালচারের ডেভেলপমেন্ট, মানে মেন ফোকাস ছিল কার উপরে, এগ্রিকালচারের উপরে। বাট যখন সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হলো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা হচ্ছে মহালানবিস মডেলে হয়েছিল। কোন মডেলে? মহালানবিস মডেল। ক্লিয়ার? এবং মনে রাখবে এই যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এখানে কিন্তু এই ইন্ডাস্ট্রির উপরে ফোকাস করা হয়। কার উপরে? ইন্ডাস্ট্রির উপরে। এটা কিন্তু এক্সামে আসে। ওই জন্য দেখো দুর্গাপুর, এই যে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প, এটা কার সহযোগিতায় তৈরি হচ্ছে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইউকের সহযোগিতায়। তাহলে ক্লিয়ার হচ্ছে এখানটা কিভাবে এটা কিন্তু 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা মেনলি কিন্তু ইন্ডাস্ট্রির উপরে ফোকাস করা হয়েছিল। এরপরে কি দেখো, দামোদর, বলছে দামোদর নদীর তীরে অবস্থিত দুর্গাপুর। তাহলে দুর্গাপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? দামোদর। ক্লিয়ার? এবার দেখো কোশ্চেন হয় যে দামোদর নদীটা কোথায় উৎপন্ন হয়েছে। মনে রাখবে দামোদর রিভারটা এটা উৎপন্ন হয়েছে ঝাড়খণ্ডের খামারপাড় থেকে। ঠিক আছে? ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে। ঠিক আছে? মনে রাখবে ছোটনাগপুর মালভূমি থেকে এটা উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? এবং কোথায় যে মিশেছে? মনে রাখবে হুগলি রিভারে গিয়ে মিশেছে এটা দামোদর রিভারটা। এবারে দামোদরের উপরে কয়েকটা ড্যাম খুব ইম্পর্টেন্ট, কয়েকটা বাঁধ, কয়েকটা ড্যাম তৈরি হয়েছে। সে ড্যামগুলি কি কি? ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে তেনুঘাট, তেনুঘাট, আরেকটা কি? আরেকটা হচ্ছে 2 নম্বরে হচ্ছে পাঞ্চেত, পাঞ্চেত। ক্লিয়ার? তেনুঘাট আর পাঞ্চেত, এই দুটো কিন্তু ড্যাম দামোদর রিভারের উপরে আছে। ঠিক আছে? এবং দামোদর নদীর সব থেকে বড় উপনদীর নাম কি? তখন কিন্তু বরাকর। ঠিক আছে? বরাকর, এটা কিন্তু জানবে। আমি যখন রিভার পড়াবো তখন কিন্তু তোমাদেরকেই বলবো। হ্যাঁ, তারপর দেখো সিমেন্ট প্লান্ট এখানে কিন্তু আছে। এই দুর্গাপুরে কি আছে? সিমেন্ট প্লান্ট আছে। ক্লিয়ার? এরপরে দেখো কি আছে, আসানসোল, বলছে অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য বিখ্যাত আসানসোল। এবং এখানে কি হয়? বাইসাইকেল তৈরি হয়। এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দেখো চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনে কি হয় না, রেলওয়ে লোকোমোটিভস, মানে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা। প্রশ্ন হবে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা কোথায় আছে? সেটা কোথায় আছে? চিত্তরঞ্জনে আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? তারপর দেখো ইস্কো স্টিল প্লান্ট, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ইস্কো, ইস্কো স্টিল প্লান্ট দেখো বার্নপুর, হীরাপুর, কুলটি এগুলাই কিন্তু আছে। কিন্তু কোশ্চেনে কিন্তু এই হীরাপুর কুলটি আসে না, কি আসে? বার্নপুর। এটা কিন্তু এক্সামে এসেছিল যে বার্নপুর স্টিল প্লান্ট। ঠিক আছে? এটা কিন্তু ইস্কোর একটি স্টিল প্লান্ট। ক্লিয়ার? তারপরে দেখো বাঁধ, ড্যাম, সেটা কি? মাইথন ড্যাম। তাহলে আসানসোলে কিন্তু মাইথন ড্যাম আছে পশ্চিম বর্ধমানে। এটা হচ্ছে বরাকর নদীর উপরে আছে। ঠিক আছে? একটু আগে আমি বললাম যে দামোদর নদীর সব থেকে বড় উপনদীর নাম কি? সেটা হচ্ছে বরাকর। বরাকরের মধ্যে দেখো বরাকরের উপরে 2টো ড্যাম আছে। একটা কি? সেটা হচ্ছে মাইথন ড্যাম, এই যে মাইথন ড্যাম, আর একটা হচ্ছে তিলাইয়া ড্যাম। তিলাইয়া ড্যাম। ঠিক আছে? তিলাইয়া। ক্লিয়ার? তার 2টো ড্যাম আছে, একটা হচ্ছে বরাকরের উপরে, সেটা একটা হচ্ছে কি? মাইথন ড্যাম, আর একটা কি? তিলাইয়া ড্যাম। এবারে এই মাইথন ড্যামটা কিন্তু এক্স্যাক্টলি তোমার ম্যাক্সিমামটা ঝাড়খণ্ডের আছে। ঠিক আছে? ঝাড়খণ্ডে বেশি আছে। এবার যদি এক্সামে আসে যে মাইথন ড্যাম কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এরকম করে অপশন দিয়ে দেয়, তখন কিন্তু কোথায় মারবে? তখন কিন্তু ঝাড়খণ্ড মারবে। ক্লিয়ার? কারণ ঝাড়খণ্ডে কিন্তু এই বাঁধটা বেশিরভাগটা কিন্তু, মাইথন বাঁধটা বেশিরভাগটা ঝাড়খণ্ডে আছে। ক্লিয়ার? আর যদি বলা হয় ঝাড়খণ্ড এবং পশ্চিম বর্ধমান তার বর্ডারে ঠিক পড়ছে এটা কিন্তু। হ্যাঁ, ঠিক আছে? এরপরে কোশ্চেন কি দেখো, বেশি কিছু পড়ার নেই একদম, তোমাদের বারবারই আমি বলছি পূর্ব বর্ধমানটা কি আছে? পশ্চিমবঙ্গের ধানের গোলা এবং কৃষিকাজে এটা উন্নত। কারণ যত পলিমাটি এসে হুগলি রিভারের, সেটা কিন্তু এই পূর্ব বর্ধমানের উপর দিয়ে যখন যাচ্ছে, পলিমাটি গুলো চারদিকে পড়ে যাচ্ছে, পড়ে যে কি করছে? মাটিকে উর্বর করে দিচ্ছে। উর্বর করে কিন্তু কৃষিকাজে অনেকটা
উন্নত। ক্লিয়ার? চলো, এরপরে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হুগলি। ভেরি ইম্পর্টেন্ট। হুগলির কি কি পড়তে হবে? হুগলির হেডকোয়ার্টার কি? সেটা হচ্ছে চুচুড়া বা চিনসুড়া টাউন। এটা হচ্ছে হুগলির তোমার হেডকোয়ার্টার। আচ্ছা, এই জেলায় পর্তুগিজ, ফরাসি এবং ডাচদের উপনিবেশ ছিল। ভেরি ইম্পর্টেন্ট, যে পর্তুগিজ, ফরাসি এবং ডাচ তাদের উপনিবেশ কোথায় ছিল? সেটা কি হবে? হুগলি। হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এদের উপনিবেশ ছিল। এখানে কি আছে না তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র। এবং মনে রাখবে এই হুগলিতেই কিন্তু প্রথম কাগজের কল কিন্তু চালু হয়েছিল। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে হুগলির কোথায়? শ্রীরামপুরে হুগলির ভারতের প্রথম কাগজ কল চালু হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু দেখে নেবে। ক্লিয়ার? নেপানগর, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের নেপানগর, এটা কিন্তু নিউজ প্রিন্ট ইন্ডাস্ট্রির জন্য ফেমাস কিন্তু। ঠিক আছে? তাহলে নিউজ প্রিন্ট ইন্ডাস্ট্রির জন্য ফেমাস কি? মধ্যপ্রদেশের কি? নেপানগর। এটা কিন্তু পরীক্ষায় আসে। রিসরা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। রিসরা কি বলা হয় না, রিসরাতে হচ্ছে ভারতের প্রথম পাট কল চালু হয়েছিল। ঠিক আছে? কত সালে? না 1855 সালে। সালটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এইটা কিন্তু ভালো করে দেখে নেবে। তারপর দেখো শহর কি আছে? তারকেশ্বর শহর আছে। আরামবাগে কি আছে? দ্বারকেশ্বর নদী আছে। ডানকুনি শহরে কি আছে না দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে। জাস্ট এইগুলোকে একবার করে পড়ে নেবে। ক্লিয়ার? বাট আবার দেখো ইম্পর্টেন্ট জায়গায় এসে যাচ্ছি, কি? এই যে রাজা রামমোহন রায়, এর জন্মস্থান কোথায়? সেটা কি? রাধানগর। ঠিক আছে? তো মনে রাখবে যে হুগলির রাধানগরে রাজা রামমোহন রায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, দেখো শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কোথায়? সেটা হচ্ছে কামারপুকুর। এটাও কিন্তু হুগলির মধ্যে পড়ছে। তাহলে ফেমাস দুজন ব্যক্তিত্ব আছে, কি না রাজা রামমোহন রায় এবং শ্রীরামকৃষ্ণ। এদের জন্মস্থান কোথায়? সেটা কিন্তু হুগলিতে। ক্লিয়ার? আচ্ছা, এই দেখো শ্রীরামকৃষ্ণ থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যে শ্রীরামকৃষ্ণের শিষ্যের নাম কি ছিল? শ্রীরামকৃষ্ণের শিষ্যের নাম কি ছিল? সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর মনে রাখবে এই শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যই তিনি কিন্তু একটা ইনস্টিটিউট তৈরি করেছিলেন। ঠিক আছে? রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন, এবং সে সালটাও পরে বলেই দিচ্ছি, স্বামী বিবেকানন্দ করেছিলেন। ঠিক আছে? কত সালে? না 1897 সালে। 1897 সালে। এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, যে রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1897 খ্রিস্টাব্দে। কে করেছিলেন? না স্বামী বিবেকানন্দ করেছিলেন। স্বামী বিবেকানন্দ কে ছিল? না শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন। ঠিক আছে? তারপরে দেখো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের কিন্তু ক্ষুদ্রতম জেলা এটা কিসে? না আয়তনে। তাহলে আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? সেটা কিন্তু কলকাতা। আর যদি বলা হয় আয়তনে বৃহত্তম জেলা কি হবে? তখন কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা হয়ে যাবে। ঠিক আছে? আর জনসংখ্যায় যদি বলা হয় সব থেকে বেশি জনসংখ্যা কোন ডিস্ট্রিক্টে আছে? সেটা কিন্তু উত্তর 24 পরগনা হবে। ঠিক আছে? তাহলে আবার বলছি, যদি বলে আয়তনে ক্ষুদ্রতম কি হবে? আয়তনে ক্ষুদ্রতম কি হবে? কলকাতা। আয়তনে বৃহত্তম কি হবে? দক্ষিণ 24 পরগনা। আর যদি বলা হয় যে জনসংখ্যার দিক থেকে সব থেকে বেশি কোন ডিস্ট্রিক্টে থাকে পশ্চিমবঙ্গে, সেটা কি হবে? সেটা কিন্তু উত্তর 24 পরগনা জেলা। ঠিক আছে? আচ্ছা, সিটি অফ জয় আর সিটি অফ প্যালেস, এটা কিন্তু কলকাতাকে বলা হয়। এবং কলকাতাকে কি বলা হয়? ভারতের সাংস্কৃতিক রাজধানী বা কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঠিক আছে? কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সেটা কিন্তু কলকাতাকে বলা হয়। কলকাতা সিটির ফাউন্ডার কে ছিলেন? না জব চান্নক। মনে রাখবে এই যে কলিকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর, এই তিনটি গ্রামকে নিয়ে কলকাতা শহরটা কিন্তু তৈরি করেছিলেন কে? জব চান্নক। কত খ্রিস্টাব্দে? 1690 খ্রিস্টাব্দে। এটা কিন্তু এক্সামে আসা কোশ্চেন। এরপরে দেখো স্বামী বিবেকানন্দ।
স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? এটা কিন্তু কলকাতা। এটা কিন্তু এক্সামে আসা কোশ্চেন। তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কালচারাল ক্যাপিটাল, তারপরে সিটি অফ জয়, সিটি অফ প্যালেস কাকে বলা হয়। আচ্ছা মানে এই যে কলকাতা শহরটা কে ফাউন্ড করেছিল এবং কোন কোন গ্রাম নিয়ে কলকাতা তৈরি হয়েছিল, এগুলো কিন্তু এক্সামে আসা কোশ্চেন। স্বামী বিবেকানন্দের জন্মভূমি কোথায়? সেটা কিন্তু কলকাতা। এগুলো কিন্তু এক্সামে এসেছে, বারবার বলছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলা কিন্তু। তারপর দেখো পূর্ব কলকাতা জলাভূমি, এটা কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু প্রাইমারিতে আসা কোশ্চেন, ঠিক আছে? একটু ভালো করে দেখে নেবে। পশ্চিমবঙ্গের প্রথম রামসার সাইট কোনটা? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যদি বলা হয় রামসার সাইট প্রথম, সেটা কিন্তু পূর্ব কলকাতা। আর যদি বলা হয় যে ভারতের প্রথম রামসার সাইট কি, তখন কিন্তু দুটো হবে। কি? এটা হচ্ছে চিল্কা লেক আর একটা কেওলাদেও ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? আচ্ছা, 1911 সালে কি দেখা হয়েছিল? কলকাতা। তাহলে প্রথমে ভারতের রাজধানী কি ছিল? কলকাতা। সেটা কিন্তু 1911 সালে কলকাতা থেকে চেঞ্জ হয়ে কিন্তু দিল্লিতে চলে গেছিল। কত সালে? 1911 সালে। এবারে প্রশ্ন হচ্ছে যে কার সময় এটা হয়েছিল? এটা হয়েছিল লর্ড হার্ডিঞ্জ টু এর সময়ে। লর্ড হার্ডিঞ্জ টু। দেখো যে এক্সামে যে কোশ্চেন গুলো এসেছে সেগুলাই কিন্তু এখানে নেওয়া হয়েছে। সুতরাং দেখো প্রত্যেকটা পয়েন্ট এক একটা এক্সামে আসা কোশ্চেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে? দেখো ভারতের প্রথম কটন মিল বা কার্পাস কল কোথায় আছে? সেটা কিন্তু ফোর্ট গ্লাস্টারে, 1818 খ্রিস্টাব্দে। আচ্ছা, ভারতের প্রথম মেট্রো পরিষেবা কলকাতা মেট্রো, 1984 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভারতের প্রথম মেট্রো পরিষেবা কোথায় শুরু হয়েছিল? সেটা কোথায়? সেটা কিন্তু তোমার কলকাতা মেট্রো। ক্লিয়ার? আচ্ছা, আরো একটা তোমাদের আমি বলে রাখি, এই রিসেন্ট কিন্তু কলকাতায় একটা আন্ডার ওয়াটার মেট্রো তৈরি হয়েছে, তাই তো? 2024 সালে। তাহলে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোথায় তৈরি হয়েছে? সেটা কোথায় হবে? সেটা কিন্তু কলকাতায়। অনেকে তোমরা গেছো হয়তো যে কলকাতার নিচ দিয়ে প্রায় 10,000 ফুট নিচের নিচ দিয়ে এই যে তোমার কলকাতা মেট্রোটা গেছে। এবারে দেখো এখান থেকে আর একটা কোশ্চেন আমি কনফিউশন হয়ে যায়। যেমন যদি বলা হয় যে ইন্ডিয়ার প্রথম ওয়াটার মেট্রো কি হবে? যদি বলা হয় ইন্ডিয়ার প্রথম ওয়াটার মেট্রো, তখন কিন্তু উত্তর চেঞ্জ হবে। উত্তর চেঞ্জ হবে, তখন কি হবে? কেরালার কোচি, ঠিক আছে? কোচি, ঠিক আছে? যদি বলা হয় ওয়াটার মেট্রো, তখন কি হবে? কোচি ওয়াটার মেট্রো। এটা কোথায় আছে? না কেরালায়। আর যদি বলা হয় আন্ডার ওয়াটার মেট্রো, তখন কিন্তু কলকাতা আন্ডার ওয়াটার মেট্রো। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে, খিদিরপুর। খিদিরপুর হচ্ছে গার্ডেন রিচ শিপইয়ার্ড, জাহাজ নির্মাণ কেন্দ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জাহাজ নির্মাণ কারখানা কোথায় আছে? সেটা কিন্তু গার্ডেন রিচ শিপইয়ার্ড, এটা খিদিরপুরে আছে, ঠিক আছে? আচ্ছা দেখো ওল্ডেস্ট পোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম এক্সামে আসা কোশ্চেন যে কলকাতা পোর্ট, এই যে কলকাতা বন্দর, এটার বর্তমান নাম কি? শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। এবং ভারতের প্রথম এবং ওল্ডেস্ট বন্দরের নাম কি? সেটা কিন্তু কলকাতা বন্দর। ক্লিয়ার? সল্টলেক। সল্টলেকে কি আছে? আইটি হাব আছে। ওয়েস্ট বেঙ্গলের যে আইটি হাব, যেটা ইনফরমেশন টেকনোলজি বলা হয়, সেটা কোথায় আছে? সেটা কিন্তু সল্টলেকে আছে। তারপরে দেখো এই যে এসইজেড, স্পেশাল ইকোনমিক জেল, স্পেশাল ইকোনমিক জোন, এটা কিন্তু দুটো, একটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলের মানিকারণ এবং হচ্ছে ফলতা, দুটাই কিন্তু এক্সামে আসে। যে মানিকারণ জেমস এন্ড জুয়েলারির জন্য বিখ্যাত, এবং এই যে ফলতা, ফলতায় কিন্তু স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোনটা কি না, কিছু এরিয়া যেখানে ইকোনমিক্যালি ডেভেলপ নয় সে সমস্ত এলাকাতে কিছু ছাড় দেওয়া হয়, যাতে সেখানে এসে মানুষ ব্যবসা বাণিজ্য করে, ঠিক আছে? মানে কোনো ইন্ডাস্ট্রি খোলে, ওই জন্য ওই ইন্ডাস্ট্রিতে কিছু কিছু ছাড় থাকে, ওটাকে বলা হয় স্পেশাল ইকোনমিক জোন। ক্লিয়ার? ঠিক আছে? সেটা কোথায় কোথায়? সেটা হচ্ছে ফলতা এবং মণিকরণ। আচ্ছা ট্যাংরা দেখো পার্ক সার্কাসের কি আছে? লেদার ইন্ডাস্ট্রি আছে, চর্মশিল্প আছে। এবং দেখো এটা আবার এক্সামে আসা কোশ্চেন, এইটাই সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, তার হেডকোয়ার্টার কোথায়? সেটা কিন্তু কলকাতাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তারপর দেখো জনঘনত্ব ম্যাক্সিমাম, 2011 সেন্সাস অনুযায়ী জনঘনত্ব ম্যাক্সিমাম কোথায়? সেটা হচ্ছে কলকাতাতে। কলকাতাতে
জনঘনত্ব কি হচ্ছে ম্যাক্সিমাম। জনঘনত্ব বলতে পপুলেশন ডেনসিটি, ঠিক আছে, পপুলেশন ডেনসিটি কিন্তু ম্যাক্সিমাম। দেখো মহিলার সাক্ষরতার হার কিন্তু এখানে সর্বাধিক। যদি বলা হয় যে সব থেকে শিক্ষিত, মানে যদি বলা হয় সব মানে সাক্ষরতার হার সর্বোচ্চ কোথায়, সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর হবে, ঠিক আছে। পূর্ব মেদিনীপুরের শিক্ষার হার সব থেকে বেশি, সেটা পুরুষের বেশি, ঠিক আছে। যদি বলা হয় যে পুরুষের শিক্ষার হার সব থেকে বেশি কোথায়, সেটাও কিন্তু পূর্ব মেদিনীপুর। আর মহিলা শিক্ষার হার কোথায়, তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু কলকাতা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকে এই যে কোশ্চেন গুলো আমি তোমাদের আলোচনা করলাম, এটা কিন্তু প্রত্যেকটা এক্সামের আসা কোশ্চেন, ভালো করে দেখে নেবে এবং কি আগের যে পার্টগুলো দেখোনি সেটা কিন্তু দেখে নেবে মাস্ট, ঠিক আছে। এবং এর নেক্সট পার্টে আরেকটা পার্ট হবে, তাহলে কিন্তু আমরা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগটা পড়ছি সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকে এখান পর্যন্ত, ঠিক আছে।